ওই যে গ্রাম, যেই গ্রামে এই ঘটনাটি ঘটে, ওই গ্রামের নাম হচ্ছে ছান্দাবর। তো ওই গ্রামে দুইটা ছেলে ছিল, দুইজন বন্ধু বলা যায়। তাদের একজনের নাম রাজীব আর আরেকজনের নাম হচ্ছে সজীব। বয়সে তারা যুবক এবং একজন আরেকজনের খুব ভালো বন্ধু। সবসময় তারা একসাথে থাকে, সবসময় তারা একসাথে ঘোরাফেরা করে, সবকিছুই বলতে গেলে তাদের চলাফেরা সবকিছুই দুইজনে মিলে একসাথে করেন। তো হঠাৎ করে এরকম বন্ধুত্বের মধ্যে একদিন ফাটল ধরে। এই ফাটল ধরার কারণ যদি আমরা বলতে যাই, সেটার পেছনে একটা কারণ ছিল। সে কারণটা হচ্ছে রাজীব, তার একটা ছোট বোন ছিল। তার বোনটার নাম ছিল মুন্নি, এবং মুন্নি মোটামুটি রাজীবের একটু ছোট, তবে খুব বেশি ছোট না, সমবয়সী বলা যায়, এবং দেখতে সে খুব সুন্দরী ছিল। তো রাজীবদের বাড়িতে মানে সজীবের যেহেতু খুব আসা যাওয়া ছিল, এরই মধ্যে হয় কি, যাওয়া আসা করতে করতে সজীবের সাথে এই মুন্নির একটা প্রেমের সম্পর্ক হয়ে যায়, এবং এই বিষয়টাই আসলে তাদের বন্ধুত্বের মধ্যে ফাটল ধরার কারণ হয়ে দাঁড়ায়। একদিন মানে এই কাহিনীটা রাজীবের পরিবার এবং রাজীব জানতে পারে, এবং এই বিষয়টার উপর জেদ ধরে তাদের মধ্যে এক ধরনের ভালো বাকবিতণ্ডা হয় এবং তাদের একটা ঝগড়া লেগে যায়। তো ঝগড়ার এক পর্যায়ে ওই যে সজীব, সে রাজীবকে চ্যালেঞ্জ করে বলে, আমি মুন্নিকে বিয়ে করব, মানে তোর বোনকে বিয়ে করব। আর রাজীবও নাকি খুব চেঁচিয়ে বলে, আমি বেঁচে থাকতে আমার বোনকে তোর সাথে কোনোদিন বিয়ে দিব না। যাই হোক, এভাবে দুই বন্ধু হয়ে যায় একজন আরেকজনের চিরশত্রু। দুইজনের মধ্যেই সম্পর্কের বিপরীত একটা দিক সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠিত হয়, এবং এইখান থেকেই শুরু হয় মূল ঘটনা। রাজীব আর সজীবের এই ঝগড়ার প্রায় 1 থেকে 1.5 মাস পর হঠাৎ করে রাজীব জ্বরে আক্রান্ত হয়, এবং তার যে জ্বর, শুরুর দিকে সেটা সে মনে করেছিল সাধারণ কোনো জ্বর। তো জ্বরের যে উপাদেয় বা জ্বরের যে ওষুধপত্র, সেগুলা সে নিতে থাকে, কিন্তু জ্বর আসলে কোনোভাবে কমে না, এবং দিন দিন যত সামনের দিকে যাচ্ছে সে আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছে, এবং তার শরীরের অবস্থা আরও বেশি নাজেহাল হয়ে যাচ্ছে। এমন একটা পর্যায়ে গিয়ে দেখা যায় রাজীব আর বিছানা ছেড়ে উঠতে পারতেছে না, এবং তার যে চালিকা শক্তি বা জীবনের যে শক্তি, শরীরের যে শক্তি, সব যেন হারিয়ে গিয়েছে। এবং সে নিজেকে মনে করতেছে বা ফিল করতেছে সে একজন বুড়ো লোক। 70-80 বছরের বৃদ্ধ দাদা দাদিদের আমরা যেরকম দেখেছিলাম বা দেখি, তারা হাঁটতে পারে না, উঠতে পারে না, ঠিক ওই রকম একটা অবস্থা। এইরকম অবস্থাতে গিয়ে রাজীবের পরিবারও খুব বিচলিত হয়ে পড়ে, এবং তারা নানা চিকিৎসার ব্যবস্থা করতে থাকে। কিন্তু এত চিকিৎসা, এত ডাক্তার, এত ব্যবস্থার পরেও কোনোভাবেই রাজীবের কোনো পরিবর্তন হয় না, এবং তার শরীর আস্তে আস্তে আরও পড়তে থাকে, এবং তাকে মৃত্যুর দিকে বলা যায় ঠেলে দিতে থাকে। তো এই অসুস্থতার মধ্যে রাজীব প্রতিদিন রাত্রে অদ্ভুত একটা স্বপ্ন দেখা শুরু করে, এবং সেই স্বপ্নটা ছিল খুবই অদ্ভুত। বলতেছি কারণ এই স্বপ্নের মধ্যে রাজীব দেখত সে একটা লাশের খাটিয়ার মধ্যে শুয়ে আছে, এবং সেই হচ্ছে লাশটা সে নিজেই, এবং চারপাশে তার আত্মীয় স্বজনরা খুব কান্না করতেছে। এবং দূরে, কিছুটা দূরে দেখা যায়, আবজা, চেহারাটা বোঝা যাচ্ছে না, একজন লোক, তার সমবয়সী। লোকটাকে দেখে তার মনে হচ্ছিল সে লোকটাকে চেনে, কিন্তু তার চেহারা খুব একটা পরিষ্কার দেখা যাচ্ছিল না। সেই লোকটা যে সেখানে দাঁড়িয়ে হাসতেছিল এবং অট্ট হাসিতে ফেটে পড়তেছিল, সে জিনিসটা রাজীব লাশের খাটিয়াতে শুয়ে দেখতে থাকে। তো এরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখে রাজীবের ঘুম ভেঙে যায়, এবং এমনিতেই তার শরীরের অবস্থা খারাপ, ঘুম হয় না, খাওয়া দাওয়া করতে পারে না, তার উপর এইরকম ভয়ঙ্কর স্বপ্ন প্রতি রাতে যখন দেখা শুরু হয়, রাজীবের অবস্থা একদম বলা যায় মৃত্যুশয্যায় গিয়ে সে দাঁড়ায়। তো এরই মাঝখানে আরেকটা কাহিনী ঘটে যায়। রাজীবের ছোট একজন চাচা ছিল, তিনি হঠাৎ একদিন বাড়ির পেছনে তাদের একটা বাঁশঝাড় ছিল, সেই বাঁশঝাড়ে যায় তিনি কিছু আগাছা পরিষ্কার করার জন্য। এবং আগাছা পরিষ্কার করতে করতে তিনি হঠাৎ একটা জায়গায় দেখেন কিছুটা মাটি কুড়ে যদি রাখা হয়, নতুন মাটি,
ওইরকম একটা ডিবির মতো হয়ে আছে। মনে হচ্ছে মানে এখানে কেউ কোনো কিছু কুড়ে আবার মাটিটা ছাপা দিয়ে দিয়েছে। তো কিউরিসিটির জায়গা থেকে রাজীবের চাচা তিনি এগিয়ে যান, কারণ ওনার হাতে একটা দা ছিল, সেই দাটা দিয়ে উনি কোঁচাতে থাকেন সেই মাটির ডিবিটা, এবং কোঁচাতে কোঁচাতে একটা সময় তিনি একটা জিনিস দেখতে পান। সেটা হচ্ছে একটা ছোট বাচ্চার হাতের মতো চিকন একটা হাত ওই গর্ত থেকে বা ওই মাটির ডিবি থেকে বের হয়ে আসে। এরকম একটা জিনিস দেখার পর রাজীবের চাচা তিনি খুব বেশি ভয় পান এবং তিনি করেন কি, সেখান থেকে পরিমরি করে দৌড় দিয়ে ওঠানে চলে যান বাড়ির, এবং সবাইকে ডেকে বলেন বাড়ির পেছনে কে জানি ছোট বাচ্চা মেরে পুঁতে রেখেছে এবং আমি সেটা দেখেছি। তো সবাই রাজীবের চাচার সাথে সঙ্গে সঙ্গে যান, এবং সবাই মিলে যখন ওই জায়গাটা আরও ভালো করে কুড়া হয় এবং সেখান থেকে একটা বের হয়ে আসে ছোট বাচ্চার মতো একটা অবয়ব বলা যাবে না, আসলে ছোট বাচ্চার মতো একটা আকৃতি। তো তারা প্রথমে মনে করে এটা আসলে ছোট বাচ্চা, কারণ দেখতে একদম ছোট বাচ্চার মনে হচ্ছিল, কিন্তু তারা সেটাকে ধরে ছোঁয়ার বা কোনো সাহসটা পায় না, কারণ তারা দেখে সে বাচ্চাটার পুরো শরীরে ছোট 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 অসংখ্য প্যারেকের মতো অনেকগুলা পিন ঢুকানো আছে, এবং বাচ্চাটার মুখের যে দাঁত, ওই দাঁতের ফাঁকে তাবিজের মতো একটা জিনিস কামড়ে ধরে রাখা হয়েছে, এরকম একটা অবস্থা। তো সবাই খুব বেশি ভয় পেয়ে যায় এবং তারা কি করবে বুঝতে পারে না। একটা সময় তারা সিদ্ধান্ত নেয়, তাদের যে এলাকার মসজিদের ইমাম তিনিই খুব কামের লোক ছিলেন, ওনাকে ওনারা খবর দেন এবং খবর দিয়ে সেই জায়গায় নিয়ে আসেন। তো ইমাম তিনি এসে বিষয়টা দেখেন এবং তিনি সেই বাচ্চাটা হাতে নেন, হাতে নিয়ে বলেন আপনারা ভয় পাবেন না, এটা কোনো বাচ্চা না, এটা আসলে একটা পুতুল, এবং এই পুতুলটা দিয়ে কেউ একজন বান মেরেছে কাউকে বুড়ুবিদ্যা বা জাদুবিদ্যা করে, এবং কোনো এক দুষ্ট লোক এই কাজটা কারো ক্ষতি করার জন্য করেছেন। তো উনি দোয়া কালাম পড়তে পড়তে সেই পুতুলটার শরীরে গেঁথে রাখা যতগুলা পিন ছিল সবগুলো আস্তে আস্তে বের করে নেন, এবং ওই যে দাঁতে কামড়ে রাখা যে তাবিজটা ছিল সেটাও বের করে তিনি পুড়ে ফেলেন। এরপর পুরো পুতুলটাও তিনি পুড়ে ফেলেন, এবং তিনি বলেন এই বাড়ির আশেপাশে কেউ কি অসুস্থ ছিল বা আপনারা কেউ কেউ অসুস্থ? তখন রাজীবের পরিবার এবং রাজীব সবাই এক কথায় মানে লাভ দিয়ে ওঠেন, এবং তারা বলেন রাজীবের সাথে এই কাহিনী হয়েছে বা এতদিন ধরে তিনি অসুস্থ। তো হুজুর বলে আসলে কোনো একজন আপনাদের উপর জের ধরে বা আপনাদের সাথে শত্রুতামি করে এই কাজটা করেছেন যাতে রাজীবকে মেরে ফেলতে পারে। আসলে এই যে পুতুলটা মাটির ভিতর পুঁতে রাখা হয়েছিল, তো এই সিস্টেমটা হচ্ছে যে আপনার পুতুলটা যতদিন পর্যন্ত মাটির নিচে থাকবে এবং আস্তে আস্তে পচতে শুরু করবে, নষ্ট হতে শুরু করবে, যাকে উদ্দেশ্য করে বান মারা হয়েছে মানে রাজীবও আস্তে আস্তে দুর্বল হইতে থাকবে, এবং পুতুলটা একটা সময় যখন পচতে পচতে একদম মাটিতে মিশে যাবে তখনই রাজীবও আসলে মারা যেত। যাই হোক, তার কপাল ভালো ছিল, এর আগে এই পুতুলটা উদ্ধার করা হয় এবং নষ্ট করা হয়। তখন রাজীবকে জিজ্ঞেস করা হয় তোমার সাথে কি কারো কোনো শত্রুতামি আছে কিনা বা কারোর সাথে সমস্যা হয়েছে কিনা। তো রাজীব তখন তার বন্ধুর সাথে হওয়া বাঘ বিতণ্ডার কথা সবার সামনে তুলে ধরেন, এবং সবাই বুঝতে পারে কাজটা সজীব করেছে। তো সবাই গিয়ে গ্রামের মোড়লকে ধরেন এবং গ্রামের মোড়ল সজীবকে সেখানে উপস্থিত করেন। তো সজীবকে যখন এক সময় ভয়ভীতি দেখানো হয়, সজীব সব কথা স্বীকার করেন এবং তিনি বলেন, মানে সজীব বলে সে আরও কয়েক গ্রাম দূরে একজন কবিরাজের কাছ থেকে এই পুতুলটা কালেক্ট করে, মানে এই কাজটা করে। তো সেখানে গিয়ে নাকি সে এটার জন্য বলেছিল, এবং কবিরাজ তাকে বলে এই যে পুতুলটার মধ্যে আমি এভাবে পিন গেঁথে দিলাম এবং তাবিজ দিয়ে দিলাম, তুমি করবা কি এই পুতুলটাকে কোনো একটা হুজুরের কাছে নিয়ে গিয়ে জানাজার একটা নামাজ পড়াবা, এবং জানাজার নামাজ পড়িয়ে যার তুমি ক্ষতি করতে চাও তার বাড়ির 40 হাতের মধ্যে বা 40 গজের মধ্যে তুমি এই পুতুলটা পুঁতে দিবা। তো সজীব করে কি, সেই পুতুলটা ওইভাবে কবিরাজের কথা মতো একটা হুজুরের কাছে নিয়ে যান, এবং হুজুরকে দিয়ে যখন জানাজা পড়াতে চান, হুজুর বলে এটা কার লাশ, কাফনের কাপড়ের নিচে কার লাশ? তখন সজীব বলে আসলে এটা আমার ছোট ভাইয়ের লাশ, সে 1 ঘন্টা আগে হয়েছিল মৃত,
সেজন্য আমরা কাউকে দেখাতে চাচ্ছি না, আপনি কষ্ট করে জানাজার নামাজটা পড়িয়ে দিন এবং আপনাকে ভালো একটা টাকা পয়সা দিব, আমরা লাশটা দাফন করে দিই। এইভাবে তার একটা হুজুর ম্যানেজ করে এবং জানাজার নামাজ পড়িয়ে ওই পুতুলটাকে রাজীবের বাড়ির পাশে নিয়ে এসে পুঁতে দেয়া হয়। তো সবাই আসলে সজীবের উপরও খুব চড়াও হয় এই ধরনের খুব অমানবিক একটা কাজ করার জন্য। হতে পারত রাজীব তার এই প্রতিহিংসার ফলে মারাও যেতে পারত। যাই হোক, সজীব সবার সামনে মাপ চায়, তারপরও তাকে পুলিশের হাতে দিয়ে দেওয়া হয় এবং রাজীব এই কাহিনীর পরে আস্তে আস্তে ভালো হতে শুরু করে এবং তার যে শারীরিক দুর্বলতা, অসুস্থতা, সেটাও আস্তে আস্তে কেটে যায় এবং সে সম্পূর্ণরূপে সপ্তাহখানেকের মধ্যে সুস্থ হয়ে যায়। তো পরবর্তীতে সজীবকে পুলিশ ছেড়ে দেয় রাজীবের পরিবারের কথা মতোই, মানে তারা তাকে মাফ করে দেয় এবং বলে এই ধরনের কাজ যাতে সে আর ভবিষ্যতে না করে। যাই হোক, এটাই ছিল মূলত কাহিনী এবং আমাকে লিখেছেন তৌহিন ময়মনসিংহ থেকে। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। ভুডু বিদ্যার একটা কাহিনী বলা যায় এটাকে, যদিও বা ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু যেটাই বলেন না কেন, সবগুলাই একই শ্রেণীর মধ্যে পড়ে, কিন্তু ওই কালো বিদ্যা বা কালো জাদুর মধ্যে ভিন্ন ভিন্ন ধরনের জাদুবিদ্যা আছে। এই জিনিসটা হচ্ছে যে পুতুল দিয়ে করা হয়, এটা হচ্ছে ভুডু বিদ্যা। তো এই ভুডুর মাধ্যমে রাজীবের ক্ষতি করা হয়েছিল এবং বরাজ্জোর তার কপাল ভালো ছিল বলে সে যাত্রায় বেঁচে গিয়েছিল। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন এবং প্লিজ আমি আবারও আপনাদের রিকোয়েস্ট করতেছি, আমার চ্যানেলটা খুব বেশি বড় না, আপনারা সবাই যদি সাবস্ক্রাইব করেন তাহলে হয়তো আরও সামনের দিকে যাওয়া যাবে এবং আরও বেশি বেশি স্টোরি হয়তো আপনাদের সাথে শেয়ার করা হবে ইন ফিউচার। সেই সাথে আপনারা স্টোরিটি পছন্দ করে থাকলে লাইক বাটনে অবশ্যই একটা কষ্ট করে হিট করবেন, সাথে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা দিবেন। সেটা হোক আপনাদের ভালো লাগা, না হয় খারাপ লাগা, আমাকে জানতে হবে যে আপনাদের কেমন লাগলো, যাতে করে আমি ইন ফিউচার আমার স্টোরিগুলো আরও বেশি ভালো করতে পারি, আরও বেশি সুন্দর সুন্দর স্টোরি আমি আপনাদের কাছে নিয়ে আসতে পারি।